হ্যালো স্টুডেন্টস, 2024 লোকো পাইলট, টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং গ্রুপ ডি জব পেতেই হবে। কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি বিসিএসসি টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে, তোমরা সকলেই জানো টেকনিক্যাল স্টাডি সেন্টার একটা অর্গানাইজ যেটা আমরা মূলত আইটিআই, ডিপ্লোমা, বিটেক স্টুডেন্টদের পড়িয়ে থাকি এবং সেটা ভেরিয়াস টেকনিক্যাল জবের জন্য, যেরকম রেল, সেল, ডিআরডিও, অর্ডিন্যান্স, এমইএস, এনপিসিআই, ইসরো, আইওসিএল থেকে শুরু করে যত রকম গভর্নমেন্ট সেক্টর জবগুলো আছে, ডাব্লিউবিপিডিসিএল, তারপর তোমার হচ্ছে এনপিসিআইএল থেকে শুরু করে যা যা আছে, তো যত রকম টেকনিক্যাল সেক্টরের জবগুলো যে ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট সেখানে জব করছে এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আমরা যারা স্টাডি করছে তারা সেই জায়গায় জব পাওয়ার উদ্দেশ্যে স্টাডি করছে। তো টেকনিক্যাল স্টাডি সেন্টার শুধুমাত্র এই ভেরিয়াস সেক্টর নয়, ইভেন রেলের উপরে যথেষ্ট সক্রিয়। তো এই ছোট্ট একটা টিপস তোমাদের যেটা দিতে চলেছি 2024 লোকো পাইলটের জন্য, কারণ আজকের ভিডিওটা সেই সব স্টুডেন্টের উদ্দেশ্যে যেসব স্টুডেন্টদের লোকো পাইলট জব অবশ্যই পেতে চায় এবং তাদের একটা ড্রিম বা স্বপ্ন লোকো পাইলট জব পেতেই হবে এই 2024-এ, অথবা রেলের কোনো একটা জব, সে টেকনিশিয়ানই হোক বা গ্রুপ ডি হোক বা জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা লোকো পাইলটই হোক, সেটা তাকে ক্র্যাক করতেই হবে। তা কিভাবে সম্ভব? এটা কিন্তু একটা বিশাল কোটি টাকার প্রশ্ন। দেখো, প্রথম কথা হচ্ছে যে জিনিসটা সেই বলে দিই যে যেসব স্টুডেন্টরা জব করছো, যাদের হাতে সময় নেই কিন্তু স্বপ্নটা বাস্তবে পরিণত করতে হবে, তাদের একটা টাইমিং, একটা টাইম ম্যানেজমেন্টের টিপস আজকে আমি দিতে চলেছি। প্রথম কথা হচ্ছে, অলরেডি অনেকেই লোকো পাইলটের ফর্ম ফিল আপ করে ফেলেছো, টেকনিশিয়ানের ফর্ম নোটিফিকেশন বেরিয়ে গেছে বলতে গেলেই হয়। তো জাস্ট ফর্ম ফিল আপের পালা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এবং গ্রুপ ডি ওয়েটিং লিস্টে আছে, এগুলো খুব তাড়াতাড়ি তোমরা হাতে পেয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, যেসব স্টুডেন্টরা চাকরি করো বা প্রাইভেটে চাকরি করো বা ছোটখাটো নিজস্ব বিজনেস আছে, যারা সারাদিনে 2-3 ঘন্টা হয়তো সময় দিতে পারবে প্রিপারেশনের জন্যে, তারা ভাবছো কি যে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আমি কিভাবে এই জবকে ক্র্যাক করবো, অথচ তাকে জব করতেই হবে। প্রাইভেটে যেরকম তাকে জব করতে হবে, আবার এদিকে তাকে গভর্নমেন্টের পরীক্ষাতেও বসতে হবে। দুটো জিনিসকে একসঙ্গে ব্যালেন্স করে কি করে চলা যায়? প্রথম কথা, একটা জিনিস বুঝে নাও যে লোকো পাইলটে পাস করতে হলে প্রথম কোন জিনিসটা তোমার সব থেকে বেশি প্রয়োজন বা জরুরি। কারণ লোকো পাইলটে অনেকগুলো স্টেপ আছে, যেরকম সিবিটি 1, সিবিটি 2 পার্ট এ, পার্ট বি এবং সিবিটি 3, যেটাকে আমরা সাইকোলজি বলে থাকি। সিবিটি 1 যেটা তোমার নন টেকনিক্যাল পার্ট, 75 নম্বরের কোশ্চেন হয়, এবং সিবিটি 2 পার্ট এ যেটাতে 100 নম্বরের কোশ্চেন হয় নন টেকনিক্যাল, এবং সিবিটি 2 পার্ট বি যেখানে টেকনিক্যাল কোশ্চেন হয় 75 নম্বর, এবং তারপরে সিবিটি 3 যেটাকে আমরা সাইকোলজি বা কোয়ালিফাইং টেস্ট বলে থাকি, বুদ্ধিমত্তার পরীক্ষা বাংলা কথা বলতে গেলে। তো এই যে স্টেপগুলো তোমাকে কিভাবে কভার করতে হবে, আর এর মধ্যে কোন স্টেপটা সব থেকে তোমার প্রয়োজনীয় স্টেপ, যেটাতে তুমি এক চান্সে লোকো পাইলট হতে পারো। প্রথম কথা, যেহেতু কোয়ালিফাইং মার্কস প্রথম সিবিটি 1 সেখানে কোয়ালিফাইং নাম্বারটা পেলেই হবে। যেমন সাধারণত তোমার 75 নম্বরের পরীক্ষার মধ্যে তুমি যদি মোটামুটি ধরে নাও, আমাদের যদি এটা 27 মানে 75-এর মধ্যে 27 তুলতে হচ্ছে, যদি তুমি এটা রাউন্ড ফিগারে 30ই ধরো, তাহলে তুমি ধরো নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 30 তুলছো, তাহলে তুমি কোয়ালিফাইং হয়ে গেলে। কিন্তু কোয়ালিফাই হওয়াটা বড় জিনিস নয়, কারণ এখানে মেরিটটা হচ্ছে বড় জিনিস। কারণ মেরিট মানে তোমার এই ভ্যাকেন্সির মধ্যে এত লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে এবং তার মধ্যে থেকে তোমাকে ওই সেকেন্ড সিবিটির পার্ট এতে 100 নম্বরের কাছাকাছি যেতে হবে। তুমি যতটা কাছে যেতে পারবে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ততটাই দৃঢ় হয়ে যাবে, ততটাই তুমি সেফ জোনে যাবে, ততটাই তুমি কিন্তু একটা অ্যাচিভ করতে পারবে না আমি কিন্তু জব 2024-এ ক্র্যাক করবোই, সেটা লোকো পাইলট। কারণ মেরিটটা কিন্তু একটা বিশাল বিচার্য বিষয়। আর এই মেরিটের মধ্যে কি পড়ছে, যেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা নন টেকনিক্যাল, মানে এই নন টেকনিক্যাল গ্রেডটাকে তোমাকে কিন্তু স্ট্রং হতে হবে। নন টেকনিক্যাল গ্রেডের মধ্যে কি আসছে, যেরকম ম্যাথ আসছে, ম্যাথ তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, রিজনিং আসছে সেটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং মূলত জিকে আর জিকে এবং সায়েন্স, যেটা ম্যাক্সিমাম টেকনিক্যাল স্টুডেন্টদের একটা প্রবলেম কি জিআই মনে থাকে না, জিকে মনে থাকে না, জিকে এবং সায়েন্সটা তবু একটুখানি অনেকেরই জানা আছে, কিন্তু জিকে পার্টটা অনেকেরই কিন্তু
একটা আনকমন প্যাসেজ, মানে কোথা থেকে জিকে পড়বো আর কোথা থেকে পড়বো না, কোনটা পড়লে কমন আসবে, এটা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না। কারণ এটা তো আর তোমার অন্যান্য এক্সামের মতো নয় যে তুমি সব যত পারো জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, তোমার থেকে শুরু করে ন্যাশনাল মুভমেন্ট, আরো যা যা আছে, পল সায়েন্স, তারপর তোমার কম্পিউটার, আরো খেলার থেকে শুরু করে অ্যাওয়ার্ডস থেকে শুরু করে কত জিকে, হাজার হাজার লাখ লাখ জিকে, কত জিকে পড়বে আর কত জিকে পড়বে না, এইটাই কিন্তু ভাবতে ভাবতে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাজেলড হয়ে যাও। তাই জিকে পোর্শনটা তোমাকে সঠিক নির্বাচন করে এগোতে হবে। আর ম্যাথ আর রিজনিং সেটা তোমরা কমন পাবে, কিন্তু একটা সমস্যা হয়ে যাবে কি, যেহেতু লেন্দি প্রসেস, শর্টকাটটা যদি না জানো তাহলে কিন্তু তোমার ওই সময়ের মধ্যে তুমি শেষ করে আসতে পারবে না। আর এই পরীক্ষায় যারা অঙ্ক বা ম্যাথ করতে পারবে না তারা কিন্তু মানে চাকরির বাইরে, কারণ তোমার ওখানে যে অঙ্ক আসবে সেখানে যদি 12 থেকে 15টা অঙ্ক দেয়, স্বাভাবিক 15-16টা অঙ্ক সব ম্যাথ থাকে, সে একটা অ্যাভারেজ যদি ধরি সব জোনের মধ্যে, তাহলে কিন্তু সেখানে 12টা অঙ্ক তোমায় ঠিক করতে হবে। আর রিজনিংতে তোমায় ঠিক করতেই হবে, সেটা তোমার ম্যাক্সিমাম 80% তোমায় ঠিক করতেই হবে। আর 80% ঠিক হয়েও যায়, কিন্তু তোমার প্র্যাকটিস আর শর্টকাটটা যদি তুমি জানো, এইটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এখানে একটা জিনিস বুঝে নিচ্ছ যে সেকেন্ড সিবিটির পার্ট, এটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু ওয়েট করো, পুরো ভিডিওটা দেখো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে যারা চাকরি করছো, যারা সারাদিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারছো বা দিতে পারবে, তার বেশি সময় নেই তাদের, তারা কিভাবে এগোবে। আগে যেটা আমি সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করছি, তাহলে এখানে সেকেন্ড সিবিটির পার্টটাকে, পার্ট এটাকে একটু স্ট্রং করতে হবে, তাহলে এইটাই হচ্ছে মেরিট, এটাই তোমার সাফল্যের একমাত্র চাবিকাঠি। যেহেতু ফার্স্ট সিবিটি একটা কোয়ালিফাইং মার্কস, সেটাতেও তোমার ফার্স্ট সিবিটির মধ্যেও নন টেকনিক্যাল আছে, সেটা তোমার সেকেন্ড সিবিটি ফার্স্ট সিবিটি দুটো একসাথে কিন্তু স্টাডি হয়ে যাচ্ছে। বাকি থাকছে সিবিটি 2 পার্ট বি, যেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, সেটাও কিন্তু কোয়ালিফাইং। সুতরাং সেই টেকনিক্যাল, যেহেতু তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট, তার জন্য টেকনিক্যাল ম্যাটারটা তোমাদের কাছে খুব একটা চাপের হবে না। তবুও বলে রাখি, চাপের হবে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য যারা আইটিআই করেনি। যেসব ডিপ্লোমা স্টুডেন্টরা আইটিআই করেনি, শুধুমাত্র ডিপ্লোমা করেছো, তাদের ক্ষেত্রে একটু চাপ হবে, কারণ তাদের আইটিআই সাবজেক্ট চুজ করে তার উপর স্টাডি করতে হবে। সুতরাং ম্যাক্সিমাম ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছো, অনেকে আইটিআই করে ল্যাটারাল ডিপ্লোমা করেছো, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা ডাইরেক্ট ডিপ্লোমা করেছো বা ডাইরেক্ট বিটেক করেছো, আইটিআই করা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবজেক্টের সমস্যা। তাদেরকে বলছি, তারা কিন্তু প্রত্যেকে সাবজেক্ট, মানে তোমার টেকনিক্যাল যে ট্রেডটা চুজ করছো, সেটাকে একটু থিওরিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, পারলে নিমির বুকটা একটু ফলো আপ করো, এখানে থিওরিটা পুরো ক্লিয়ার করতে হবে। এবং শুধু থিওরি ক্লিয়ার করলে হবে না, তোমাকে একটু বুঝে নিতে হবে তুমি যে থিওরিটা পড়ছো। সাপোজ ধরো তুমি ফিটার ট্রেড পড়ছো, নিয়েছো, একজন ডিপ্লোমা বা বিটেক স্টুডেন্ট যে ডাইরেক্ট বিটেক বা ডিপ্লোমা করেছো, আইটিআই করোনি, সে ধরো ফিটার ট্রেড চুজ করেছো, তাহলে ওখানে লিমিট ফিট টলারেন্স বলে একটা চ্যাপ্টার আছে, বিশাল বিশাল ইম্পর্টেন্ট। লিমিট ফিট থেকে কোশ্চেন থাকবেই, এবং লিমিট ফিট থেকে অঙ্কও আসতে পারে। তাহলে লিমিট ফিট টলারেন্সের পার্ট, সেগুলো যেরকম অ্যালায়েন্স, ডেভিয়েশন, ম্যাক্সিমাম অ্যালায়েন্স, মিনিমাম অ্যালায়েন্স, ক্লিয়ারেন্স, ঠিক আছে, বিভিন্ন রকমের ফিট, ট্রানজিশন ফিট, এই যে ফিটগুলো আছে, পুশ ফিট, ট্রানজিশন ফিট, যা এই যে পুরো সারাউন্ডিং ম্যাটারটা পুরো তোমার কাছে থিওরিটা ক্লিয়ার করতে হবে, এবং বুঝতে হবে ওই থিওরি থেকে কোথা থেকে এমসিকিউ ক্রিয়েট হতে পারে। কারণ লিমিট ফিট টলারেন্স একটা এমন একটা চ্যাপ্টার, প্রতিটা লাইন থেকে হয়তো এমসিকিউ হয়। আবার এটাও বুঝতে হবে যে সব যদি লাইন থেকে এমসিকিউ হয়, তাহলে কি আমি সব লাইন মুখস্থ করব? না, মুখস্থ কিন্তু করা যাবে না, এটাও একটা টেকনিক আছে। কারণ কম্পিটিটিভ এক্সামে কোনোদিন পড়া মুখস্থ করতে নেই, ঠিক আছে। কোনোদিন যারা পড়া মুখস্থ করে, তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে তাদের অনেক অসুবিধা হয়, কারণ এটা মুখস্থ বিদ্যার জিনিস নয়, এটা হচ্ছে টেকনিকের জিনিস বা টেকনিক এক্সাম। যাই হোক, যে আসল কথায় চলে আসি, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, যারা টেকনিক্যাল ডিপ্লোমা বা বিটেক করে আইটিআই ট্রেড চুজ করে এক্সাম দিচ্ছ, তারা একটু মাথায় রাখবে যেন টেকনিক্যাল থিওরিটা যেন তোমাদের কাছে ক্লিয়ার থাকে, ঠিক আছে। এবার সেকেন্ড সিবিটি পার্ট বি হয়ে গেল। এবার সাইকোলজি, আর সাইকোলজির ব্যাপারটা নিয়ে এখন আমি কিছু বলতে চাইছি না, আগে এই সিবিটি গুলো ক্লিয়ার হয়ে যায়, তারপর সাইকোলজি নিয়ে একটা আলাদা আমি ভিডিও দেবো, কিভাবে সাইকোলজি তোমরা ওই কম 3 থেকে 4 মিনিটের মধ্যে 50, 60, 100টা কোশ্চেন কভার করবে, তারও টেকনিক আছে।
কারণ মার্কেটে কিন্তু সাইকোলজির প্রচুর বই আছে মার্কেটে, কিন্তু টেকনিক তোমায় জানতে হবে। বইতে কিন্তু টেকনিক দেওয়া থাকে না, ঠিক আছে? কারণ এখানে টেকনিকটাই আসল, আর তার সাথে তোমার চোখ আর মাথা এই দুটো জিনিস কাজ করবে, প্লাস টেকনিক কাজ করবে, ঠিক আছে? এটা একটা পরের ভিডিও আমি লাস্টে দিয়ে দেবো। তো যাই হোক, আপাতত যেটা আমি বলতে চাইছি, এবার সময় জেনে গেলাম আমরা যে একটা লোকো পাইলট হতে গেলে কি কি দরকার। সেকেন্ড সিবিটি পার্ট এতে আমাকে মেরিট হতে হবে, আর দুটো সিবিটি 1-এ কোয়ালিফাই হতে হবে, সিবিটি 2 এর পার্ট বিতে আমাকে টেকনিক্যালের এই জায়গাগুলো থেকে এইভাবে খুঁটিয়ে পড়তে হবে। এবার তো পড়ার জায়গাটা আমার শেষ। এবার আমি পড়বোটা কিভাবে, কারণ আমি একটা জব করি। ধরো তোমার আমি একটা প্রাইভেটে জব করি, মানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজে থেকে নিজেকে ভাবো যে আমি একজন জব করি, আমার সময় নেই 4-5 ঘন্টা ঘরে বসে পড়ার, আবার আমার এই স্বপ্নটাকে পূরণ করতে হবে। সেটা সম্ভব কিভাবে? অবশ্যই সম্ভব। এখন তোমরা যেহেতু জেনে গেছো সিবিটি 1-এ কি আসছে, সিবিটি 2-তে কি আসছে, সিবিটি 2 এর পার্ট বিতে কি আসছে, তাহলে সেগুলো তোমাকে একটু ক্ল্যারিফাইং করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, তুমি সারাদিনে 2 ঘন্টা সময় দিতে পারো, তাহলে 2 ঘন্টাকেই তুমি কিন্তু ভাগ করে নাও। 2 ঘন্টাকে ভাগ করে নাও। টোটাল সাবজেক্ট নন টেকনিক্যালে কি আছে? ম্যাথ আছে, জিকে আছে, জিআই আছে, আর সায়েন্স আছে। এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি একটু বাদই দিচ্ছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স 1000টা পড়লেও হয়তো 1টা কমন পাবে, আবার 100টা পড়লেও হয়তো তুমি 10টা কমন পাবে। এটা হচ্ছে একটা লটারির মতো কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু পড়তে হবে সবাই কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আমি চলে আসছি ম্যাথ, রিজনিং, জিকে এবং সায়েন্সের উপরে। এই 4টে পার্ট আমার সিবিটি 1-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সিবিটি 1 পার্ট বির জন্য ভেরি ইম্পর্টেন্ট, সিবিটি 1-এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমার কাছে প্রতিদিন যদি 2 ঘন্টা করে সময় থাকে, বা 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, আমি তাহলে প্রথমে কি করব? প্রথমে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, প্রথমে তোমরা কি করবে? প্রথমে তোমাদের ভাগ করে নিতে হবে যে আজকে আমি 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব এবং জিকে প্র্যাকটিস করব, ঠিক আছে? কালকে 2 ঘন্টা আমি সায়েন্স প্র্যাকটিস করব এবং জিআই প্র্যাকটিস করবো, মানে জেনারেল ইন্টেলিজেন্স প্র্যাকটিস করবো, বা রিজনিং যেটাকে বলে সেটা প্র্যাকটিস করবো। এইভাবে তোমাদের অল্টারনেট করে চলতে হবে, কারণ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কভার করতে হবে, কোনোটাতে কম দিলে হবে না, কারণ পুরো ব্যালেন্স করে চলতে হবে। আবার তারপরের দিন যে 2 ঘন্টা সময় পাবো, সেদিনকে আমি টেকনিক্যাল থিওরি পার্টটা 1 ঘন্টা পড়বো, আবার 1 ঘন্টা আমি পুরো যা যা পড়েছি আগের 2 দিন সেগুলো পুরো 1 ঘন্টার মধ্যে রিভিশন করব, ঠিক আছে? এবার টাইম ম্যানেজমেন্ট ধরে না 2 ঘন্টা, মানে তোমার হাতে 1 ঘন্টা। আবার তুমি যদি ভাবো যে কোন একটা দিন চুজ করলে আমি 30 মিনিট করে প্রত্যেকটা, ধরো অঙ্ক তো 30 মিনিটের বেশি কিছু হবে না, আমি 30 মিনিট করে ধরো রিজনিং, 30 মিনিট ম্যাথ, 30 মিনিট জিকে, 30 মিনিট তোমার সায়েন্স প্র্যাকটিস করবো। বা কারো যদি 3 ঘন্টা থাকে, সে আরো টাইমটা অ্যাড করে নেবে। সেক্ষেত্রে একটা সে ঘড়ি বা স্টপ ওয়াচ নিয়ে বসবে, যেখানে 30 মিনিট হবে, ধরো তুমি অঙ্ক প্র্যাকটিস করছো, তুমি 30 মিনিটে 10টা অঙ্ক নামাতে পেরেছো, তুমি টার্গেট করেছো 15টা অঙ্ক, কিন্তু 10টা নামাতে পেরেছো, এখনো 5টা বাকি, ব্যাস সেখানেই স্টপ করে দাও। 30 মিনিটে যেই হলো সেখানেই স্টপ, ঠিক আছে? আর 5টা অঙ্ক বাকি, ছেড়ে দাও, 5টা হয়নি। পরে যে 30 মিনিটে ধরো তোমার রিজনিং, তুমি 12টা রিজনিং করবে, তোমার 8টা রিজনিং ওই টাইমের মধ্যে হয়েছে, 30 মিনিটের মধ্যে 8টা, ওখানে স্টপ ওয়াচ তোমাকে ইন্ডিকেট করলো, এই সময় তোমার ঘড়ি তোমায় দেখালো যে তোমার 30 মিনিট শেষ, তুমি ওখানেই স্টপ করো। আবার ধরো পরের 30 মিনিটে তুমি জিকে নিয়ে বসেছো, জিকে পড়তে পড়তে তোমার টাইমিং দেখালো 30 মিনিট শেষ, তুমি যেখানে জিকে বলছো সেখানে স্টপ করে দাও। তারপর সায়েন্সটা এইভাবেই করো, কারণ তুমি যদি ভাবো যে আমি আজকে ম্যাথটা 15টা করবো, তার মানে ওই 30 মিনিট ওভার হয়ে তোমার চলে গেল 45 মিনিট, তাহলে অনেক যেটা পড়ার দরকার সেটা তোমার 15 মিনিট হলো, তাহলে তোমার অ্যাভারেজ টাইমটা কিন্তু সবার সাবজেক্টের উপর কভার হলো না। এটা কিন্তু তোমাকে বুঝে শুনে চলতে হবে। আর একটা কথা সবাইকে বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়, যে সাবজেক্টটা উইক সেটা তো অনেকেই এড়িয়ে যায়, মানে ম্যাথ যেরকম অনেকেই পারে না বলে ভয়ে ম্যাথটা কম প্র্যাকটিস করে, বা রিজনিং এর মধ্যে যেগুলো নর্মালি পরীক্ষায় আসে, যেমন স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, বা ব্লাড রিলেশন, এগুলো একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার, এগুলো অনেকে অ্যাভয়েড করে চলে যায়।
তোমাদের একটা কথা বলছি, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করো না। যেটাতে দুর্বল সেটাকেই আগে স্ট্রং হওয়ার চেষ্টা করো, কারণ তোমাকে ইকুয়ালি সব জায়গা থেকেই কোশ্চেন তুমি কমন পাবে এবং তোমাকে প্রত্যেকটাকেই অ্যাটেন্ড করে চলতে হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা টেকনিক্যাল স্টুডেন্ট যারা প্রাইভেটে জব করছো 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারছো, তারা টাইমটাকে অ্যাভারেজলি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা বা 30 মিনিট বা 45 মিনিট এরকম ভাগে 4টে ভাগে ভেঙে নাও। যে 4 ঘন্টা সময় পাচ্ছ সে 1 ঘন্টা করে ভেঙে নাও, এরকম করে ভেঙে নিয়ে প্রতিদিন সেই জায়গাটা স্টাডি করো, আবার তারপরের দিন স্টাডি করো। হ্যাঁ, এবার একটা কথা বলি, এই স্টাডিটা কতদিন চলবে? আপ টু তোমার ফার্স্ট সিপিটি যতদিন না এক্সাম হচ্ছে ততদিন এই কটা মাস একইভাবে প্রিপারেশন করে যাও, ঠিক আছে? আর কি করবে, প্রতি সপ্তাহের শেষে রবিবার করে মক টেস্টে বসো। 30টা অঙ্ক শেষ করার চেষ্টা করে মক টেস্ট দাও, 30টা রিজনিং মক টেস্ট দাও, জিকে মক টেস্ট দাও, সায়েন্টিফিক ম্যাটারগুলো মক টেস্ট দাও। এগুলো দেখো, মক টেস্টটা ধরে নাও যে আমি এতগুলো এক্সাম টেস্ট এই টাইমের মধ্যে দেবো, টাইম ধরে ধরে টেস্টগুলো দাও। দেখবে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছে এটা ওয়াচ করে দেখবে, যাদের এই পড়াশোনার ঘাটতি হচ্ছিল বা যারা ভেবে পাচ্ছিলে না যে সময় নেই কিভাবে স্টাডিটা আমার এগোবে বা কিভাবে পজিটিভলি আমি রান করতে পারবো, 1 থেকে 2 সপ্তাহ করো, দেখবে আস্তে আস্তে তোমার প্রত্যেকটা জিনিস সমানভাবে এগোচ্ছে। তখন তোমার মধ্যে একটা এনার্জি ফ্লো করবে, তোমার নিজস্ব কনফিডেন্সও বাড়বে যে সত্যি আমি কিছু করতে পারছি বা আমার পড়াটা ঠিকঠাক এগোচ্ছে। আর এইভাবে কন্টিনিউয়াসলি আপ টু ডেট তুমি এক্সামের ডেট পর্যন্ত চলো, দেখবে এর মধ্যে তোমার সিবিটি 1 পার্টে, সিবিটি 2 পার্টে, পার্ট বি, সিবিটি 1 সব কিছু ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে, এবং তোমরা পাস করার কিন্তু যথেষ্ট একটা জায়গাও তৈরি হবে এবং তোমরা পজিটিভ জোনে বিলং করবে। যাই হোক, এই একটা ছোট্ট টিপস তোমাদের দিলাম। যেসব স্টুডেন্টদের অনেকেই বলছে যে স্যার আমরা স্টাডি করার সময় পাচ্ছি না, আমি তাদের জন্যই বললাম, যারা সময় পাচ্ছ দ্যাটস ওকে, তারা সেভাবেই স্টাডি করো। আর যারা পাচ্ছ না তারা এইভাবে টাইমটাকে ভেঙে নাও, তাতে কি হবে, তোমার প্রত্যেকটা জিনিসই কিন্তু কন্টিনিউয়াসলি রান করবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। অবশ্যই তোমরা আমাদের থেকে, আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টারের থেকে যথেষ্ট হেল্প পাবে। আমরা কিন্তু মূলত টেকনিক্যাল উপরেই কিন্তু স্টাডি করাই এবং রেলের জন্য অবশ্যই আমরা পজিটিভলি ভাবনা চিন্তা করছি, কারণ 2024 লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা গ্রুপ ডি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি পেতেই হবে এই রকম মনোভাবনা নিয়ে কিন্তু এগো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।